গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী মহেশের মহাযাত্রা। কাহিনী পরশুরাম, নাট্যরূপ সুদীপ দে, অভিনয়ে সুদীপ দে, দেবাংশু বসু, রণজিৎ মণ্ডল, স্মৃতিশ চক্রবর্তী, মানস মুখোপাধ্যায় এবং অরিন্দম দত্ত। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। কেদার চাটুর্যমশাই বললেন, আজকাল তোমরা একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরও একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি তাঁরাও আছেন, ব্রহ্মদত্তী কন্দকাটা এঁরাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তার শালা নগেন বলল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হাঁ না কিছুই বলতে পারি না। এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? তোমার বৃদ্ধ প্রপিতামহকে দেখেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল, বলডুইন দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আসলে কি জানো, আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কথা? শ্রী ভগবান কখনো তার ভক্তদের বলেন, দিব্যাং দাদামি তে চক্ষু। সেই দিব্যদৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। আপনি দেখতে পেয়েছেন চাটুর্যমশাই? জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরও কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ। তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই ২-১০টা ভূতও পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। কি হয়েছিল বলুন না চাটুর্যমশাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। চাটুর্যমশাই হুঁকোটা হাতে তুলে বলতে আরম্ভ করলেন। ৩০-৪০ বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে অধ্যাপনা করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি খাদ্য অখাদ্যেরও বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই। ওটা পাত দিয়ে কোনো চাঁদ বড়ই হতে পারেনি। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে একঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটি ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজেরই প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমুদে লোক। কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্বাস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতির চর্চার এত রেওয়াজ ছিল না। ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। ২-১টা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটেই যেত। লোকের তাই উঁচু বিষয়ে আলোচনা করার সময় ছিল। ছোকরারা চিন্তা করত, বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাত ভগবান আছে কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সবাই মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যাই হোক না কেন,
মহেশ আর হরিনাথ কথাটাকে টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যেস। এই দিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয়েছিল ঝি চাকরের মাইনে নিয়ে। পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি দুঃখ করছিলেন, ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশ বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হয় না। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই এই সামান্য টাকা, তাতে ইহকালের কটা শখই বা মিটবে? তাই তো পরকালের আশায় বসে আছি। আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সব জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলকুল বইছে, তার ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, চপ, কাটলেট সব রকম ফলে আছে। পারো আর খাও। জনাকতক ছোকরা দেবদূত গোলাপি উর্নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে আছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর কালো আতি চাও তো নারদমুনির আস্তানায় যাও। সব গাঁজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসরদের কেউ এক পক্ষে কেউ অন্য পক্ষে দাঁড়ালেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু স্যান্ডেল বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না। কেউই নেই। আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। লেগে যাও। মহেশ তখনই ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে এক বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতিরোধে কার সাধ্যি? বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির শুঁড়ের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন ঈশ্বর ইকুয়াল টু 0, আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু √0। বদ্ধ উন্মাদ। উন্মাদ বললেই হয় না। এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কে ভুল ধরুন। অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বাড়ি বয়েই গেছে। বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না। একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলার নতুন খালের ধারে চলো। স্পষ্টাস্পষ্টি ভূত দেখিয়ে দেবো। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমায় দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার নাক কান কেটে নিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। আহা হা হা হা। আরে কাটাকাটির দরকার কি? সত্যের নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে এখানে প্লেগের হাসপাতাল ছিল। এখনো তার গুটি কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ অবিশ্বাসী লোক, কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না।
কিন্তু অপদেবতারা, তারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। ঘাড় ধরে না মানলে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এই সব কত কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশ রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দু হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশ রাম নাম উচ্চারণ করেই ফেলতেন, কিন্তু তার কনসাস বাধা দিলে। একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখি তখনই না হয় রাম নাম করা যাবে। দুজনে দাঁড়িয়েছিলেন একটা পাকুড় গাছের নিচে। হঠাৎ উপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তি নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, হ্যাঁ আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়া লোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের ঘাড় ধরে জিজ্ঞেস করলেন, কোন ইয়ার? ভূত থতমত খেয়ে জবাব দিলে, সেকেন্ড। ইয়েস স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে বলল, বলি স্যার। হরিনাথের মুখে রাম নাম ভিন্ন অন্য কথা নেই। পিছনের ভূত দুটো অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটা ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে নিয়ে চোঁচা দৌড়। মহেশ হরিনাথের পিঠে একটা প্রকাণ্ড কিল মেরে বললেন, জোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, আহাম্মক। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়িমুখ হলেন। আসল ভূত যারা আশপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে আসেনি সময়। পরদিন কলেজে হুলুস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? আগে আমার উদ্দেশ্যটা তো ভালোই ছিল। মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু ইয়েই করে থাকি, তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। কে তোমার বন্ধু? মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর মধ্যে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভূতের তর্ক তুলতে পারবে না। সে প্রতিশ্রুতি দেয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশ তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুচুরি দিয়ে, সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ আঘাত পায়, তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোঁচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে আঘাত লেগেছিল তা প্রকাশ করার জন্যে তিনি হঠাৎ দুছত্র রচনা করে ফেললেন। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বম ইত্যাদি ইত্যাদি। তারপর 7 কাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নাবাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই বুঝতেন না।
তবু আজ তার মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানে অ্যালজাবরা খাতা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু, খাই তোর মুন্ডু। কবিতাটা লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতন ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মিলতেই হবে। এ হল প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ, মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মন একটু শান্ত হল। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে, হবি তুই মোরে, নরকের পোকা, অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশ ঠিক করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটি প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকে রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4টে লাইন কেটে লিখে দিলেন, ওহে হরিনাথ, তোরে করি কাত, পিঠে মারি চর। বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। সেলাই করে নে। পিঠে মারি চর, পিঠে মারি চর, মুখে গুজি খড়, জেলে দেশলাই আগুন জ্বালাই। কিন্তু আবার এক বিপত্তি। হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জ্যান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে, পোড়াবো না তোরে, নিয়ে যাব ভাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। মহেশ আরও কয়েকটা লাইন লিখেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তাঁর হৃদয় অনেকটা হালকা হল। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন। কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হল না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশের খেয়াল হল প্রেততত্ত্ব সম্পর্কে একতরফা বিচার করা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূলে প্রমাণ হিসেবে কে কি দিয়েছেন, কে কি লিখেছেন তাও জানা উচিত। তিনি দিশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন। কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্ব সম্বন্ধে মহেশের কোনো সন্দেহ নেই, কারণ চিড়িয়াখানায় গেলেই তাদের দেখা যায়। ভূত যদি থেকেই থাকে তবে খাঁচায় পুরে দেখা না বাবু, তাহা নয়, শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশ বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হল যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়তে পড়তে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম আসে না, কেবল স্বপ্ন দেখেন ভূতেরা তাকে ভেঙচি কাটছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপর আরও রাগ হতে লাগলো। ডাক্তার বললে, যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওই সব বই পড়া এখন মহেশের নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর রাগেতেই তাঁর সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হলেন।
দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় তার খোঁজ নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শনও করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ শুতে যাবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে বাবু তাকে ডাক পাঠিয়েছেন। এখন তখন অবস্থা। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, তার মৃত্যুরও ভয় নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকেই ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে বছরে একটা পুরস্কার দেয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসবও দিও না। একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সের গন্ধ আর 5 সের সোরা আনানো আছে, তাও দিতে পারো। ঝটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চললুম। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও তারা বোধহয় আসত না। বড়দিনের ছুটি চলছে, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবু চাকরকে বললেন পাড়ার জনাকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে, সৎকারের ব্যবস্থা কিছু করলেন? আমি একলা মানুষ, আপনাদের উপরেই ভরসা। ওই বেলাল্লা হতভাগা লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই বলে তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্রমহোদয়গণের দিবারাত্র সৎকার সংস্কার। চাকরকে বসিয়ে রেখে তখনই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3জন লোক জোগাড় হল। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তাঁর 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলার দিকে রওনা দিলেন। অমাবস্যার রাত, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালি স্ট্রিট দিয়ে চলেছেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে গেলেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াচি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার 3 সঙ্গী শীতের রাতে গলদঘর্ম হয়ে গেল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা শুরু। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশ বাড়ছে, পার চলে না। পাকড়াচি বললে, ঢের ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মোড়া কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো। লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা দিতে হবে। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে, 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। ওঠবার উপক্রম করছেন,
এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা মূর্তি তার সামনে। লোকটা বলল, একেবারে হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদি। হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি করলেন, কিন্তু শেষটায় রাজি হলেন। জাতপাতের ব্যাপারে মহেশ চিরকালই সমদর্শী, তাই লোকটার কোন জাত সে কথা আর জানতে চাইলেন না হরিনাথ। তাছাড়া যে লোক নিজে যেচে শ্মশান যাত্রায় সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। কাঁদ দিতে চাও দাও, কিন্তু বকরা পাবে না বলে দিল। বকরা চাই না। এবার হরিনাথকে কাঁদ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটা দাঁড়ালো। আগের থেকে যাত্রা আরেকটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যে পাকড়াশি আর তার দুই সঙ্গী ফের হাঁপিয়ে উঠল। আবার খাট নামিয়ে বিশ্রাম। 20 টাকার কাজ নয় মশাই, এ তো একেবারে মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই। এমন সময় আরও একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটার মতো, কালো চাদর গায়ে। এও কাঁদ দিতে প্রস্তুত। হরিনাথ বিরক্তি না করে রাজি হলেন। এবার পাকড়াশি রেহাই পেল। খাট চলেছে এবার আরেকটু জোরে। কিছুক্ষণ পর আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। কিছু কি ঢুকলো শরীরের মধ্যে? খাট নামিয়ে আবার দম নিল বৈতরণীর 2 সদস্য। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার আরেকজন হাজির, কালো চাদর গায়ে চাপিয়ে। হরিনাথের ভাববার আর অবসর নেই। আবার চলা শুরু। আগের থেকে আরেকটু জোর কদমে চলেছে। ফের নামাতে হলো। বৈতরণীর শেষ লোকটাও আর পারছে না। আবার আরেকজন হাজির, তারও গায়ে কালো চাদর। এরা সবাই কি মহেশকে বইবার জন্য এই রাত 3 প্রহরে পথে নেমেছে? হরিনাথের আর আশ্চর্য হবার শক্তিটুকুও নেই। ওটাও খাট, জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পেছনে হরিনাথ আর 25 টাকার লোভে বৈতরণীর 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হনন করে চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের রীতিমতো ছুটতে হচ্ছে। আরে এত তারা কিসের, একটু আসতে চলো। কে কার কথা শোনে? ছুটে চলেছে 4 জন। থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে এলো যে। লোকগুলো কি কানে শুনতে পায় না? ও হে পাকড়াশি, ওদের দাঁড়াতে বলো না। কোথায় পাকড়াশি? সে বিচক্ষণ লোক, তার সঙ্গীদের নিয়ে টাকার মায়া ত্যাগ করে পালিয়েছে। তীর বেগে ছুটছে মহেশের খাট। হরিনাথ পাগলের মতো পেছনে দৌড়চ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজার সব পার হয়ে গেল। সাক্ষেত করে সামনের পথ ফুটে উঠছে। এ পথের কি নেই শেষ? রাস্তা কি ওপরে উঠছে নাকি নিচে নামছে? এ কি আলো না অন্ধকার? দূরে কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করে চলেছেন, থামো থামো। ও কি? খাটের উপর উঠে বসেছে কে? মহেশ। হ্যাঁ, মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছোটবন্ধ খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পেছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে। দূর থেকে ভেসে আসছে মহেশের কণ্ঠস্বর, হরিনাথ, ও হরিনাথ, হরিনাথ। কি? এই তো আমি। আছে আছে, সব আছে, সব সত্যি। দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল মহেশের শবযাত্রা। তখনও শোনা যাচ্ছে তার ক্ষীণ আওয়াজ, আছে আছে। হরিনাথ মূর্ছা গেলেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান করে দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেছিলেন। পিণ্ডি দেওয়া হয়েছিল কি? হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না বা তাকে নিতে দিলে না। আশ্চর্য! আর মহেশ মিত্তিরের টাকাটা? সেটা আজও ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে। কোনো কাজ হয়নি।
ভূতের বিপক্ষে প্রবন্ধ লেখার মতো সাহসী ছেলে আজও পাওয়া যায়নি। এখন সেই টাকা সুদে আসলে 25,000 ছাড়িয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের কাজে খরচ করা হোক, কিন্তু প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ছাদের ওপর এমন ধূপধাপ শব্দ শুরু হলো যে সবাই ভয় পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম আর কেউ করে না, না কেউ করে না।